আচ্ছা, ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬-এর সবেমাত্র মাঝপথে আমরা এসেছি এবং মোটামুটি ৭টা ম্যাচের পর দেখা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি কিছুটা অ্যাহেড রয়েছে বা পরিষ্কার করে বলতে গেলে ৩ পয়েন্টের অ্যাহেডে রয়েছে। ইস্টবেঙ্গল ১১ তারিখের ম্যাচে যদি জয় পায় তাহলে ইস্টবেঙ্গলও কিন্তু ১৪ পয়েন্টে রিচ করবে। তো ১৪ পয়েন্টে কিন্তু ৭ ম্যাচের পর থাকবে ৪টে টিম এবং ১৭ পয়েন্টে থাকবে একটা টিম। তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এই ৫টা টিমই কিন্তু লিগ জেতার রেসে আপাতত রয়েছে। কেউই খুব একটা ছিটকে যায়নি আর কেউই কিন্তু খুব একটা কাছাকাছি এসে পৌঁছে যায়নি। পার্টিকুলার যদি আমি এক্সাম্পল হিসেবে মুম্বাই সিটি এফসির কথা বলি, তাহলে মুম্বাই সিটি এফসি যেমন অ্যাহেড রয়েছে ৩ পয়েন্টে, ঠিক তেমনই কিন্তু মুম্বাই সিটি এফসির এর পরের যে ৬টা ম্যাচ রয়েছে তার মধ্যে জাস্ট একটা ম্যাচই রয়েছে বটম পজিশনে থাকা মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে, আর বাকি ৫টা ম্যাচ কিন্তু রয়েছে টপ 7-এর টিমের এগেনস্টে, অর্থাৎ জামশেদপুর, গোয়া, বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল এবং পাঞ্জাবকে তারা ফেস করবে। তো এটা কিন্তু ওদের জন্য একটা বিশাল কঠিন ফেজ। সেখান থেকে ওরা কত ম্যাক্সিমাম পয়েন্ট তুলে আনতে পারে তার বেসিসেই কিন্তু ওদের চ্যাম্পিয়নশিপ ভাগ্য থাকবে এবং বাকি টিমগুলো তারা মোরারলেস কোথাও একটা ব্যালেন্স সিচুয়েশনের মধ্যে দিয়ে এগোবে, যে একটা টাফ টিম, একটা ইজি টিম, এরকম করে কিন্তু এগোতে থাকবে। এবার আজকের পার্টিকুলার ভিডিওটা থাম্বনেল দেখে, টাইটেল থেকে বুঝতে পারছো যে একদম মোহনবাগানকে নিয়ে কথা, একদম সের্জিও লোবেরাকে নিয়ে কথা। যে সের্জিও লোবেরাকে নিয়ে মোহনবাগান সমর্থকদের সিজনের শুরুতে একটা বিরাট আশা ছিল যে হোসে মলিনা যেভাবে কোথাও স্ট্রাগল করছিলেন বা হোসে মলিনা যে ধরনের দর্শনে বিশ্বাস করতেন, সেখান থেকে কোথাও মোহনবাগানে বদল দরকার। যতই মোহনবাগান চ্যাম্পিয়ন হোক না কেন, কিন্তু হোসে মলিনা সিস্টেমটা পছন্দ না। অন্য কেউ এলে একটু বিউটিফুল ফুটবল দেখতে পেলে কোথাও ভালো লাগবে মোহনবাগান ফ্যানদের। এবার ব্যাপারটা হচ্ছে যে সের্জিও লোবেরা তার কি কোথাও যে স্ট্র্যাটেজি রয়েছে, ট্যাকটিক্স রয়েছে, সেটা কি ফেল করলো? যেটাকে আমরা শুরু থেকে বলছিলাম লোবেরা এরা বা লোবেরা বল, সেটা কি কোথাও আপাতত ভাঙার জায়গাতে রয়েছে? কোন কোন জায়গাতে ট্যাকটিক্যাল ফেলিওর হয়েছে আমি অন্তত পক্ষে কি বুঝতে পেরেছি, বিশেষ করে লাস্ট এই 3টে ম্যাচে বা টপ অপোনেন্টদের বিরুদ্ধে মোহনবাগানের খেলা দেখে, আজকের এই ভিডিওটাতে পার্টিকুলার সেই 5টা মেন ট্যাকটিক্যাল ফেলিওর নিয়েই কথা বলবো। প্রথম যে পয়েন্ট আমি শেয়ার করব, আর এখানে বলে রাখা দরকার যে অনেকেই হয়তো এই পয়েন্টগুলোর সাথে আমাকে এগ্রি করবে, কেউ হয়তো আরও কিছু পয়েন্ট অ্যাড করবে, আবার অনেকেই রয়েছেন যারা হয়তো ডিসএগ্রি করবেন, তারা মানতে চাইবেন না যে না এরকম কিছু না, এখনও অনেক সময় রয়েছে, মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে। ইয়েস, আমি সেই প্রসঙ্গে ঢুকছি না, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, মোহনবাগান ডেফিনেটলি চ্যাম্পিয়ন হতে পারে। 5টা টিমের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, কার ভাগ্যে শিখে ছিঁড়বে সেটা তো পরে জানতে পারবো, কিন্তু আপাতত 3টে এই যে ভাইটাল ম্যাচ থেকে মোহনবাগান ম্যাক্সিমাম পয়েন্ট কালেক্ট করতে পারলো না, সেখানে কি খামতি রয়ে গেল আজকের ভিডিওতে কিন্তু সেই নিয়ে কথা বলবো। প্রথম যে পয়েন্টটা আমি অন্তত বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই টিমটাকে অনেক বেশি করে কন্ট্রোলড ফুটবল খেলতে দেখা যাচ্ছে, লেস ক্লিনিক্যাল দেখাচ্ছে। বিষয়টা কি না, আমরা ম্যাক্সিমাম সময় দেখছি মোহনবাগান কিন্তু ওভার পাসিং ফুটবল খেলছে, পাসিং অ্যাকুরেসি অবশ্যই ভালো থাকছে, বল কন্ট্রোল অনেক বেশি থাকছে, বল পজিশন অনেক বেশি সময় ধরে মোহনবাগান প্লেয়ারদের পায়ে থাকছে। কিন্তু বেঙ্গালুরু বলো, মুম্বাই বলো, জামশেদপুর ম্যাচ বলো, 3টে ম্যাচেই কিন্তু নিজেদের পক্ষে সব ধরনের বল পজিশন, বল কন্ট্রোল, পাসিং অ্যাকুরেসি থাকার পরেও যে ক্লিনিক্যাল সুপ্রিমেসিটা দেখানোর দরকার ছিল, অর্থাৎ গোল করা, বেশি বেশি করে গোল করা এবং কোথাও লিড নেওয়া, এই যে 3টে ম্যাচ থেকে জাস্ট একটা গোল মোহনবাগান করেছে এবং 3টে ম্যাচ থেকে 2টো গোল কনসিড করেছে, একটা হেরেছে, 2টো ড্র করেছে, এই যে একটা সিচুয়েশন এখানে বলে দেয় যে তুমি যতই পাস খেলো না কেন, যতই নিজেদের কন্ট্রোলে বল রাখো না কেন, যদি তোমার ক্লিনিক্যাল সুপ্রিমেসি না থাকে, যদি তোমার চান্স ক্রিয়েশন থেকে যদি কোথাও এফেক্টিভনেসটা উঠে না আসে, তখন কিন্তু এই যে পাসিং, এই যে কোথাও তিকিতাকা ফুটবল, এই যে ওভার কন্ট্রোলিং, এটার কিন্তু যৌক্তিকতা হারিয়ে ফেলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তোমার পিঠটা তখনই কেউ চাপড়ে যাবে যখন তুমি গোলটা করবে, বিশেষ করে এই ধরনের কঠিন প্রতিপক্ষদের এগেনস্টে। যখন তুমি গোল করতে পারবে না, যখন তুমি স্ট্রাগল করবে, তখন পয়েন্ট বা রেজাল্টও কিন্তু তোমার ফেভারে থাকবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে প্ল্যান বি, নেগলেক্টিং সেট পিসেস, এবং অবশ্যই আমার স্ট্রাইকার যখন উল্টো দিকের ডিফেন্সে ধরা খেয়ে যাচ্ছে, যখন আমার স্ট্র্যাটেজিটা খুব প্রেডিক্টিভ হয়ে যাচ্ছে, তখন আমি সেকেন্ড অপশনের কথা ভাবছি না, তখন আমি রোটেশনের কথা ভাবছি না। আমার বেঞ্চে কিন্তু স্ট্রাইকাররা রয়েছে, ফরেন স্ট্রাইকার্স রয়েছে, ইন্ডিয়ান স্ট্রাইকার্স রয়েছে, আমি তাদের ইউজ করছি না, এই জায়গাটাও কিন্তু মোহনবাগানকে ভোগাচ্ছে। অর্থাৎ
ফরওয়ার্ড লাইন, লাস্ট 3টে ম্যাচে ফরওয়ার্ড লাইন মোহনবাগানকে ডেফিনেটলি ভুগিয়েছে এবং গতকালের ম্যাচের যে গোল, সেই গোল কিন্তু হয়েছে লং রেঞ্জ থেকে। গোলটা কিন্তু কোনো রকম সেট পিস থেকে তো হয়নি, কোনো ওপেন প্লে থেকেও হয়নি যে খুব সুন্দর একটা ওপেন প্লে খেলে খেলে উঠে এসেছে, একটা থ্রু বল দিয়েছে, গোল একটা হয়েছে, যেটা আমরা আগের ম্যাচগুলোতে প্রথম 4টে ম্যাচে আমরা বেশ কিছু গোলের ক্ষেত্রে দেখেছিলাম। সেট পিস তো মানে এইবারে আমার মনে হয় যে মোহনবাগানের সব থেকে উইকেস্ট একটা পয়েন্ট হয়ে গেছে, যে সেট পিস থেকে কোনো ধরনের কনভার্সন আসছে না। প্রচুর সেট পিস পাচ্ছে, 12টা 13টা 15টা করে কর্নার পাচ্ছে, প্রচুর ফ্রি কিকস পাচ্ছে, আর সেই ফ্রি কিক কর্নার থেকে জাস্ট একটা গোল এসেছে এবং সেটাও সেই প্রথম ম্যাচে অনিরুদ্ধ থাপা একটা ফ্রি কিক থেকে দিয়েছিল এবং সেখান থেকে একটা গোল হয়েছিল। তো তারপর থেকে কিন্তু ফ্রি কিক থেকে বলো বা সেট পিস থেকে বা কর্নার থেকে বলো, সেই অর্থে কোথাও কিন্তু ডেলিভারি হচ্ছে না, প্রপার ভ্যারিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে না, প্ল্যানিং দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আমার পার্সোনালি কোথাও মনে হচ্ছে যে এই জায়গাটা সের্জিও লোবেরা হয়তো একটু নেগলেক্ট করছেন। ন্যাচারালি যে কোনো এলিট ক্লাব, বড় ক্লাব, তাদের একটা টার্গেট কী থাকে যে আমার যখন ওপেন প্লের রাস্তাটা বন্ধ হয়ে যায়, আমার যখন ক্রিয়েটিভ রাস্তাগুলোকে ডিফেন্ডাররা ব্লক করে দেয়, তখন আমার কাছে কিন্তু সেট পিসের রাস্তাগুলো খোলা থাকে। সেই সেট পিস থেকে কিন্তু প্রচুর ভাইটাল গোলস আমরা দেখেছি যে এলিট ক্লাব বা এলিট কান্ট্রি বা যে কোনো সাধারণ ক্লাব বা কান্ট্রি তারা কিন্তু তুলে আনে। এটা কিন্তু খুব বেসিক একটা ব্যাপার। সেই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু সেই অর্থে ক্লিনিক্যাল ব্যাপারটা থাকছে না, সেই অর্থে সেট পিসগুলোর মধ্যে ইম্প্রোভাইজেশন আসছে না, বা সেট পিসগুলোর মধ্যে কোথাও আমরা দেখছি না যে একটা পেনিট্রেশন আছে যে আমি এই সেট পিস থেকে গোল করতে পারি। এবং অবশ্যই আমার স্ট্রাইকার যখন ধরা খেয়ে যাচ্ছে, আমার স্ট্র্যাটেজিটা খুব প্রেডিক্টিভ হয়ে যাচ্ছে টপ টিমগুলোর এগেনস্টে, তাদের ডিফেন্স অনেক শক্ত, তাদের প্ল্যানিং অনেক বেটার, তো আমি তখন কিন্তু অল্টারনেট কোনো অপশনের কথা ভাবছি না। এই জায়গাতে আমি একটু রিগিড হয়ে যাচ্ছি এবং আমার যে একদম মানে কি বলবো ফিক্সড একটা স্ট্যাটিক একটা স্ট্র্যাটেজি রয়েছে, সেটাকেই আমি অ্যাপ্লাই করছি এবং দেখা যাচ্ছে আমি কিন্তু বারবার প্রতি ম্যাচে ধরা কাটছি। এই কারণেই কিন্তু ম্যাকলারেনের পরপর 3টে ম্যাচে গোল নেই, পরপর 2টো ম্যাচে যখন সে গোল পেলো না, আমি এক্সপেক্ট করছিলাম যে কালকে কি একটু পরিবর্তন হবে, একটু কি জেসন কামিংসকে আমরা দেখবো যে তাকে শুরু থেকে ইউজ করা, তাকে একটু নাম্বার 9 রোলে খেলানো, হলো না। এবং যেটা হওয়ার সেটাই হলো যে আবারও কিন্তু ম্যাকলারেন ধরা খেয়ে গেল স্টিফেন এজের কাছে। তোমাদের কি মনে হয় এই পার্টিকুলার পয়েন্টটাতে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ গোলটা একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে গেছে লাস্ট 3টে ম্যাচে মোহনবাগানের ক্ষেত্রে। থার্ড যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে পুওর ডিফেন্সিভ ট্রানজিশন, এবং তার সাথে একটা সময়ের পর ডিফেন্সে একটা ল্যাপস দেখতে পাওয়া যাচ্ছে, ওভার কমিটিং দেখতে পাওয়া যাচ্ছে, এবং শেষের দিকে কিছুটা ফিটনেসের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। দেখো ডিফেন্সিভলি মোহনবাগান কিন্তু ভালো আছে, গোল বেশি কনসিড করেনি, কিন্তু কখন না যখন উল্টো দিকের টিম একটু বিল্ড আপ ফুটবল খেলছে, একটু প্ল্যানিং করে ফুটবল খেলছে, তখন কিন্তু মোহনবাগান ডিফেন্সকে ভালো দেখাচ্ছে। কিন্তু মোহনবাগান ডিফেন্স যখনই হাই লাইনের খাতিরে একটু ওপরের দিকে উঠে যাচ্ছে এবং ট্রানজিশনে যখন স্লো হয়ে যাচ্ছে, ট্র্যাক ব্যাকে যখন স্লো হয়ে যাচ্ছে, এই যে একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু মোহনবাগান ডিফেন্ডাররা ভুল করছে, স্পেস দিয়ে ফেলছে এবং সেখান থেকে গোল কনসিড করে ফেলছে। যদি আমরা কালকের ম্যাচটাকে পার্টিকুলার ধরি, তাহলে দেখব ডিফেন্স কিন্তু পুরো একটা লাইনে চলে গেছিল। যে জায়গা থেকে ঋত্বিক হেডটা করলো, ওখানে কিন্তু ওকে কভার করার মতো, ওকে গার্ড দেওয়ার মতো কোনো প্লেয়ার ছিল না, কোনো ডিফেন্ডার ছিল না। এই যে একটা কোথাও ট্রানজিশনের প্রবলেম, এবং এমন একটা টাইমে হচ্ছে, তখন দেখে মনে হচ্ছে কিছুটা ফিটনেসের সমস্যা, কিছুটা কোথাও ল্যাথার্জি এসে গেছে, একটু কোথাও ক্লান্তি এসে গ্রাস করছে। সেখানে যতটা ডিফেন্সিভ পরিবর্তন দরকার, যে আমি একটা ম্যাচ এগিয়ে রয়েছি, লাস্ট 5-10 মিনিট আমি অপোনেন্টকে ছুঁচ ফোটাতে দেবো না, হুল তো অনেক দূরের ব্যাপার, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডিফেন্স কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। ডিফেন্স যদি তোমার কম্প্রোমাইজড হয়ে যায়, তাহলে ব্যাক টু ব্যাক ম্যাচে আমরা যে রেজাল্ট দেখলাম, যে লস অ্যান্ড ভাইটাল টাইমে গোল খেয়ে ড্র, সেটা কিন্তু এরপর আরও যারা একটু শক্ত টিম রয়েছে বা একটু আনপ্রেডিক্টেবল টিমস রয়েছে, সেখানে কিন্তু রেজাল্ট আরও অন্যরকম হলেও হতে পারে। এর পরের যে জিনিসটা আমার মনে হয় যে অনেকেই এগ্রি করবে, সেটা হচ্ছে মিডফিল্ডে একটা ইমব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এটা আমরা সিজনের শুরু থেকে জানতাম যে প্রপার যেমন কোনো বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নেই বা সেন্ট্রাল মিডফিল্ডার নেই যে অ্যাঙ্কারের রোলটা প্লে করবে, সেটা যেমন নেই, ঠিক তেমনই একজন ক্রিয়েটিভ প্লে মেকার নেই যে নাম্বার 10 রোলটা প্লে করবে। অবশ্যই সেখানে পেত্রাতস এতদিন ধরে ইউজড হয়েছে, কালকে রবসন রবিনও ইউজড হয়েছে, কিন্তু যে ধরনের ক্লিনিক্যাল ব্যাপার একটা নাম্বার 10-এর রোল প্লে করা প্লেয়ারের থেকে এক্সপেক্টেড থাকে, সেটা কি দেখতে পাওয়া গেছে? সেখানে কিন্তু প্রশ্ন থেকে যাবে। হয়তো
আমরা উইকেস্ট যে টিমগুলো রয়েছে, আমরা দুর্বল যে প্রতিপক্ষগুলোকে দেখতে পেয়েছি মোহনবাগানের বিরুদ্ধে, সেখানে আমরা দেখেছি যে মোহনবাগান ওই জোন থেকে গোল করছে, সেখানে কন্ট্রোল করছে, কারণ তাদের ডিফেন্স এবং মাঝমাঠের যে ক্ষমতা সেটা খুবই দুর্বল। কিন্তু যখন আমরা দেখছি যে অনেক বেটার টিমের এগেনস্টে মোহনবাগান খেলছে, সেখানে ভালো ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে, ভালো বিদেশি প্লেয়াররা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও একটু হলেও কাউকে একটা খুঁজছে, যে একটা কোথাও এক্সিট রুট দরকার ছিল, যে সেই প্লেয়ারটা আমাকে এক্সিট রুটটা এনে দেবে, যে এখান থেকে আমি বেরিয়ে বলটা খুব ভালোভাবে বাড়াবো। এটা সিজনের শুরু থেকে ছিল, এটা ম্যানেজমেন্টের দেখার দরকার ছিল, কোচের নতুন করে করার কিছু নেই। হয়তো তিনি যে সময়টা পেয়েছেন প্লেয়ারদেরকে তিনি তৈরি করে নিতে পারতেন, বা হয়তো তিনি অন্য কাউকে ইউজও করতে পারেন, যেটা বারবার সবাই বলছে যে ওয়াই নট সাহাল আব্দুল সামাদ, ওর মতো একজন ক্রিয়েটিভ প্লে মেকার বেঞ্চে বসে রয়েছে, কিছু ম্যাচে তো 90 মিনিট জুড়ে বসে রয়েছে, কেন তাকে ইউজ করা হচ্ছে না, কেন অনিরুদ্ধ থাপাকে আরও আপফ্রন্টে খেলানো হচ্ছে না? এর রিজনগুলো আমরা কেউ জানি না, এর রিজনগুলো কেউই জানেন, এটা একমাত্র কোচই জানেন, তিনিই উত্তর দিতে পারবেন, তিনিই একমাত্র বলতে পারবেন। কারণ আমার ফিফথ যে পয়েন্ট রয়েছে, লাস্ট যে পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে তাকে ঘিরে তার যে পার্সোনাল ম্যানেজমেন্ট রয়েছে, তার যে গেম ম্যানেজমেন্ট রয়েছে, এবং তার যে পুওর টাইমলি সাবস্টিটিউশনগুলো রয়েছে, এটাও কিন্তু লাস্ট 3টে ম্যাচে প্রশ্নের মুখে মোহনবাগানকে ফেলেছে। দেখো, একজন কোচ তিনি কিভাবে গেমকে ম্যানেজ করবেন, কিভাবে তিনি রিড করবেন, এটা তার ব্যাপার। আমরা মাঠের বাইরে থেকে যখন খেলাকে দেখছি, আমাদের একটা অন্য ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং যিনি মাঠের মধ্যে খেলা পরিচালনা করছেন তার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু কোথাও একটা ফুটবল আমরা যারা অন্তত পক্ষে রেগুলার বেসিসে দেখি, বুঝি যে এখানে একজন কোচ ন্যাচারালি কী করেন, সেটা যখন আমরা ফিল করতে পারি, এবং যদি দেখা যায় যে সের্জিও লোবেরা ঠিক সেটা করছেন না, বা তার উল্টো কিছু করে ফেলছেন, তখন তো ডেফিনেটলি প্রশ্ন উঠবে। কারণ যে সময়ে যে প্লেয়ারের পরিবর্তন দরকার, এটা যদি অ্যাডাপটিভনেসটা না থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে ন্যাচারালি দেখতে পাই না। আর যদি কোচ রিগিড হন, কোচ যদি স্ট্যাটিক হয়ে যান, যে আমার প্ল্যানে এটাই রয়েছে, আমি রবসনের পরিবর্তে তাকে এই টাইমে তুলে নিয়ে আমি প্রেত্রাদোসকে নামাবো, তাহলে তার অন্যথা কিন্তু কিছু হবে না। আমার স্ট্রাইকার যে ম্যাক্সিমাম সময় অবধি তার যে ক্লিনিক্যাল ব্যাপারটা, তার যে ফিনিশিংয়ের ব্যাপারটা, সেটাতে সে রিচ করতে পারছে না, তারপরেও তাকে আমি উইথড্র করবো না, তাকে আমি মাঠের বাইরে বের করবো না, এই যে একটা চিন্তা ভাবনা, আমার অলরেডি স্ট্যাটিক, আমি অলরেডি মাথার মধ্যে গেঁথে আমি ম্যাচটাতে অ্যাপ্রোচ করতে নেমেছি, বা আমি এই প্লেয়ারটাকে ইউজ করবো না। এক্সাম্পল সাহাল আব্দুল সামাদ, বা কিয়ান নাসিরি, বা সুহেল আহমেদ ভাট, বা মেহতাব সিং কালকের ম্যাচে ইউজড হয়নি, আমি করবো না ইউজ, এই যে একটা কোথাও মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া ব্যাপার, এটা যদি আগে থেকে সেট হয়ে থাকে, তাহলে তো ডেফিনেটলি দেখো একটা টিম সাফার করবেই। কারণ কোচ যদি মনে করেন যে না, আমি অ্যাডাপটিভ হব না, আমি সিচুয়েশন ওয়াইজ আমি রিয়াক্ট করব না, তো তখন মানে কারো এখানে ক্ষমতা নেই যে মোহনবাগানকে বাঁচানোর। মোহনবাগান যখন স্ট্রাগল করছে, সেখান থেকে কেউ একটা ওপর থেকে মানে হাত এসে যাবে, সেই হাতটা এসে ম্যাজিকের মতো কাজ করে ফেলবে। দের ইজ নো ওয়ান, মানে হতে পারে না সেটা কোনোভাবে, কোনো ম্যাজিক এখানে কাজ করে না। ফুটবল ইজ এ সায়েন্স, ফুটবল পুরোটাই ট্যাকটিক্সের ওপর, প্ল্যানিংয়ের ওপর, স্ট্র্যাটেজির ওপর। সেখানে কোচ যদি মনে করেন যে না, আমি এইভাবেই ম্যানেজ করব, যেটা আমরা লাস্ট 3টে ম্যাচে, বা স্পেশালি লাস্ট আমরা 2টো ম্যাচে দেখছি, রাদার আমি বলবো যে বেঙ্গালুরু ম্যাচটাকে আরও কি বলবো অ্যাগ্রেসিভলি তিনি অ্যাপ্রোচ করেছিলেন, কিন্তু মুম্বাই ম্যাচটাতে যেভাবে একটা সময়ের পর তিনি সারেন্ডার করে গেলেন, কালকে জামশেদপুর ম্যাচে আমরা বুঝতে পারছি যে এই জায়গাতে কেন এই পরিবর্তনটা, কেন ওটা নয়, কেন কোচ বুঝতে পারবে না, বা বুঝেও তিনি বুঝতে চাইছেন কি চাইছেন না, সেটা আমাদের জানা নেই। তো এটা কিন্তু একটা বিরাট বড় ভাইটাল ইস্যু আমার মনে হয়, যে লাস্ট 3টে ম্যাচে মোহনবাগানের 2 পয়েন্ট পাওয়ার পেছনে। তো দেখো, পার্টিকুলার আমার ফিল হয় যে যদি এই জায়গা থেকে মোহনবাগান কোচ তিনি যদি এই কি বলবো প্রবলেমসগুলোকে তিনি রিকভারি করে নেন, যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি তিনিও বুঝতে পারেন যে এটাই প্রবলেম, আর যদি আমাদেরটা পুরোপুরি ভুল হয়, যে দিস আর ভেরি মাচ রং, মানে এর সাথে কোনো কানেকশনই নেই ফুটবলের, তাহলে তো আলাদা ব্যাপার। তাহলে অবশ্যই মোহনবাগান যে ট্র্যাকে রয়েছে, সেখানে সাকসেস যে কোনো দিন এসে যাবে। আর যদি এইগুলো ঠিক হয় যে হ্যাঁ, এইগুলো একটা কোথাও ম্যাটার করছে মোহনবাগানের আপাতত সিচুয়েশনের ওপরে, তাহলে এই জায়গাগুলো রেকটিফাই হয়ে গেলে আমার মনে হয় যে মোহনবাগান ডেফিনেটলি ট্র্যাকে ফিরবে। কারণ মোহনবাগানের যে বাকি 6টা ম্যাচ বাকি রয়েছে, সেখানে কিন্তু মিক্স অপোনেন্টস রয়েছে। সেখানে যেমন এরপর পাঞ্জাব রয়েছে, গোয়া রয়েছে, বা ইস্টবেঙ্গল রয়েছে, ঠিক তেমনই কিন্তু নর্থ ইস্ট রয়েছে, চেন্নাই রয়েছে, বা ইন্টারকাসির মতো অপোনেন্টরা রয়েছে। সো
দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো। এর থেকে বেশি আমার মনে হয় না আমার আর কিছু বলার রয়েছে। আই হোপ যতটা আমার ম্যাক্সিমাম উপলব্ধি হয়েছে লাস্ট 3টে ম্যাচ দেখে সেটা আমি শেয়ার করলাম। এই কারণে আমি পরশুদিনকে যখন প্রিভিউ বানাচ্ছিলাম সেখানে বলেছিলাম যে লেট দিস ম্যাচ বি হ্যাপেন্ড, মানে জামশেদপুর ম্যাচটাকে অ্যাটলিস্ট হতে দাও, তারপর আমি পুরো বিষয়টাকে নিয়ে বলতে পারবো। বিফোর দ্যাট কিছু কমেন্ট করা খুব একটা কিন্তু ঠিক হবে না, কারণ এর পরের যে 6টা ম্যাচ বাকি রয়েছে সেখানে কিন্তু রিকভারির জন্য অনেকটা সময় রয়েছে, যেহেতু কিছুটা শিডিউলও আস্তে আস্তে পিছিয়ে গেছে ডিউ টু ইলেকশনস। তো আমার মনে হয় যে রিকভারি করার কিন্তু জায়গা রয়েছে মোহনবাগান কোচের কাছে, মোহনবাগান পুরো টিমটার কাছে, অ্যান্ড স্পেশালি যারা সিনিয়র প্লেয়ার্স রয়েছে মোহনবাগানের তাদের দায়িত্ব নিতে হবে। আর যদি তারা মনে করে যে ঠিক আছে আমাদের চর্বি বেড়ে গেছে, লাস্ট 2-3টে সিজনে উই আর দ্য স্পেশাল টিম, কেউ ওই জায়গাটা রিচ করতে পারবে না, বিট করতে পারবে না, দেন দ্যাটস টোটালি ডিফারেন্ট। তাহলে নতুন কেউ চ্যাম্পিয়ন হোক, প্রবলেম নেই, অন্য কেউ আসুক চ্যাম্পিয়ন হিসেবে, প্রবলেম নেই। আর যদি তারা মনে করে যে হ্যাঁ মোহনবাগানের কোথাও ব্যাজের জন্য, মোহনবাগানের গ্লোরি লিগাসির জন্য আমাদের খেলা দরকার রয়েছে, বা অ্যাটলিস্ট আমরা যে স্যালারিটা পাচ্ছি একটা হিউজ স্যালারি, তার জন্য খেলা দরকার রয়েছে, আই হোপ তাদের এই জায়গা থেকে টিমকে রিকভারি করানোর দায়িত্বটা পুরোপুরি তাদের। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, হয়তো একটু লেন্দি হয়ে গেল, সরি ফর দ্যাট। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো অ্যান্ড কমেন্ট করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন যদি চ্যানেলটা নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।